নমস্কার। আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে আরামবাগ মহকুমা শাখার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা হয়তো শুনেছেন বা জেনেছেন যে পশ্চিম বাংলার রাজ্য প্রশাসনের বৃহত্তর কর্মচারীদের প্রতিনিধিত্বকারী সংগঠন রাজ্য কোঅর্ডিনেশন কমিটি গত 17ই ফেব্রুয়ারি থেকে আগামী 10ই মার্চ পর্যন্ত সারা পশ্চিম বাংলায় অধিকার যাত্রার ডাক দিয়েছে। 17ই ফেব্রুয়ারি কোচবিহারের সিতায়ে শুরু হয়েছিল অধিকার যাত্রা। এখনো পর্যন্ত সেইটা উপর দিক থেকে পাহাড় থেকে আস্তে আস্তে নেবে 10ই মার্চ দক্ষিণ 24 পরগনায় জেলায় 8B বাস স্ট্যান্ডে সমাবেশের মাধ্যমে শেষ হবে। আমাদের জেলায়, হুগলি জেলায় আগামী 6ই মার্চ হাওড়ার দিক থেকে আপনারা জানেন যে হাওড়ায় আমাদের পুরসুরা থানার যে শ্যামপুর জিপি আছে তার যে কোটালপাড়া, খলতপুর মিশনের পর যে কোটালপাড়া, ওই দিক থেকে পুরসুরা থানা মোড় হয়ে পরবর্তীকালে ওই দিনই 6ই মার্চ দুপুরে 1:30টায় আমাদের গৌরহাটির মোড় থেকে সবজি বাজার হয়ে নেতাজি স্কোয়ারে যেয়ে আমাদের পথসভার মাধ্যমে এই অধিকার যাত্রাটা আমাদের মহকুমায় শেষ হবে। তারপর ওই পদযাত্রা হুগলি চুঁচুড়ার দিকে চলে যাবে। আমরা এই পদযাত্রায় ডাক দেওয়া হয়েছে মূলত 4টে দাবিকে সামনে রেখে। বিস্তারিত আমাদের এখানে উপস্থিত আছেন, আমি রাজ্য কোঅর্ডিনেশন কমিটির সভাপতি কমরেড শুভম চক্রবর্তী সম্পাদক, যুগ্ম সম্পাদক কমরেড কৌশিক বসু, সম্পাদক মণ্ডলীর সদস্য আমাদের বিশ্ববন্ধু ব্যানার্জি এবং সুবীর রায় এবং দিলীপ ঘোষ। আমরা যারা উপস্থিত আছি মূলত যে 4টে দাবিকে সামনে রেখে হচ্ছে, আপনারা নামটা শুনলেই বুঝতে পারবেন যে অধিকার যাত্রা। অর্থাৎ আমরা এযাবৎ কাল পর্যন্ত 1952 সাল বা তার পরবর্তী সময়ে রাজ্য প্রশাসনের কাছ থেকে যে সমস্ত অধিকারগুলো পেয়েছিলাম সেইগুলো সমস্ত আমাদের হরণ করে নেওয়া হচ্ছে। সেইগুলো তো বলবো, আমরা শুভম বলবে বা পরবর্তীকালে। আমরা যে 4টে দাবিকে রেখেছি যে বিভাজনের রাজনীতি বন্ধ করো, কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার, আমরা লক্ষ্য করে দেখছি যে মানুষের মধ্যে মানুষের একটা বিভেদ তৈরি করা হচ্ছে। রুটি রুজি সংগ্রামটাকে ভুলিয়ে দাও, তোমার যে সমস্যা সেই কথাটাকে ভুলিয়ে দাও, একটা মানুষের সঙ্গে মানুষের বিভেদ তৈরি করার একটা চেষ্টা করা হচ্ছে এবং সুকৌশলে। আমরা দ্বিতীয় যে দাবিটা করেছি যে প্রশাসনের সমস্ত শূন্য পদ স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে, স্বচ্ছতার সঙ্গে সেগুলো পূরণ করতে হবে। আমরা স্বচ্ছতা বললাম কেন? রাজ্য কোঅর্ডিনেশন কমিটি মনে করে যে বর্তমান যে শাসক দল পশ্চিমবাংলায় ক্ষমতায় আসীন, যে কোনো নিয়োগের ক্ষেত্রে এযাবৎকাল তারা প্রাইমারি শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি চলছে আপনারা যারা সাংবাদিক আছেন আমাদের থেকে আরও বেশি জানেন। রাজ্য প্রশাসনে নতুন করে কোনো নিয়োগ হচ্ছে না, যা নিয়োগ হচ্ছে ডায়েড ইন হারনেস, এই নিয়োগগুলো হচ্ছে। এক লপ্তে সব কর্মচারী রিটায়ারমেন্ট করছে আর পোস্টগুলো বাড়ি চলে যাচ্ছে, কোনো নূতন নিয়োগ হচ্ছে না। তাহলে আমরা বলেছি যে প্রশাসনে প্রায় 1.5 লক্ষ শূন্য পদে এখনই স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে। সেখানে যেন কোনো চুরি দুর্নীতি এইসবের অবকাশ না থাকে। পরীক্ষা দেবে, পরীক্ষার সঙ্গে সঙ্গে তাদের রেজাল্ট আউট করতে হবে, তালিকা টাঙাতে হবে এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট দিতে হবে। চুক্তি প্রথায় ও অনিয়মিত যে কর্মচারী, আপনারা লক্ষ্য করে দেখবেন রাজ্য প্রশাসনের যে মূলত দপ্তরগুলো আছে, বিডিও এবং এসডিও ডিএম অফিস, এই অফিসগুলো থেকেই মূলত প্রশাসনটা পরিচালনা করা হয়। সেখানে ওই 5,000, 7,000, 10,000-এর কর্মচারী ভরে গেছে। রাজ্য সরকারের যে সার্থক একটি নাম দেওয়া হয়েছে যে দুয়ারে সরকার, সেটা কারা পরিচালনা করছে? বিডিও অফিসের নিশ্চিতভাবেই যারা বেতনভুক কর্মচারী তাদের সংখ্যাটা কম থাকে, আর যারা ওই চুক্তি প্রথায় নিয়োজিত কর্মচারী তাদের উপর দিয়েই সমস্ত কাজটাকে করিয়ে নেওয়া হয়। আমরা বলতে চাইছি যে চুক্তি প্রথায় এবং অনিয়মিত যে কর্মচারীরা আছে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে। আর সর্বশেষ আমরা যে দাবিটা রেখেছি যে অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা
এটা আমাদের প্রদান করতে হবে। আপনারা জানেন যে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্য তার রাজ্য সরকারি কর্মচারীদের AICPI অনুযায়ী, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স, এই অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্ট যেমন তাদের কর্মচারীদের ডিএ প্রদান করে, সেই ফর্মুলায় সমস্ত রাজ্যই তার কর্মচারীদের ডিএটা দেয়। এই জায়গায় দাঁড়িয়ে আমাদের রাজ্যে আমরা একটা অদ্ভুত বিষয় পাচ্ছি যে ডিএটা আমাদের কোনো প্রাপ্য বিষয় নয়। মাননীয়ার যখন খেয়াল খুশি হবেন তিনি দেবেন। আমাদের সংগ্রাম আন্দোলন করলে ডিএর প্রশ্নে বলা হচ্ছে ঘেউ ঘেউ করা হচ্ছে, ঘেউ ঘেউ বন্ধ করার কথা বলা হচ্ছে ইত্যাদি প্রশ্নে আমরা বলতে চাই যে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের থেকে পশ্চিমবাংলার রাজ্য সরকারি কর্মচারীরা সর্বনিম্ন ডিএ পায়। সেই ডিএ আমাদের অবিলম্বে পরিশোধ করা হোক। আমি মূলত এই 4টে দাবি এবং এই অধিকার যাত্রা নিয়ে প্রারম্ভিকভাবে এই কথাই আপনাদের কাছে রাখলাম। নমস্কার। নমস্কার আপনাদেরকে। যেটা বলা সেটা আমাদের যে ডাকে সাড়া দিয়ে আপনারা এসেছে তার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যার মূল বিষয় যেটা সেটা আমার সভাপতি, মহকুমার সভাপতি দীপক ব্যানার্জি বলেছেন। মানে আমরা আপনাদেরকে ডেকেছি এই কারণ হচ্ছে যে আপনারা ইতিমধ্যেই শুনে নিয়েছেন যে 17 তারিখ থেকে যে অধিকার যাত্রা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির নেতৃত্বে শুরু হয়েছে, একদম সিতাই থেকে আরম্ভ হয়েছে এবং কলকাতায় এসে শেষ হবে। দীর্ঘদিন ধরে যে পথযাত্রাটা হবে আজকে তার 5ম দিনে পড়েছে। সেই 5ম দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে আমরা আরামবাগ মহকুমা এবং হুগলি জেলা এবং আরামবাগ মহকুমার পক্ষ থেকে আপনাদেরকে ডেকেছি। তার কারণ হচ্ছে এই অধিকার যাত্রা যেটা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি ডেকেছে সেটা আরামবাগ মহকুমায় হুগলি জেলা এবং ঢুকবে 6 তারিখ, থাকবে 7 তারিখ পর্যন্ত। এবং আরামবাগ মহকুমার হুগলি জেলা সর্বপ্রথম 6 তারিখ যেটা প্রবেশ করছে পুরসুরা এলাকার মধ্য দিয়ে। পুরসুরা এলাকায় আপনারা জানেন যে আরামবাগ মহকুমার যেভাবে আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটি যে জন্য নেমেছে সেটা হচ্ছে যে 4 দফা দাবিকে সামনে রাখার সাথে সাথেও আমরা যেটা চেষ্টা করেছি যে সাধারণ মানুষের দাবি নিয়ে। কারণ এখনই অনেকেই বলতে পারেন যে আমরা যে 4 দফা দাবি বললাম সবার শেষে আপনাদের অনেকেরই বক্তব্য থাকতে পারে যে যারা সরকারি কর্মচারী আছে তাদের প্রধান দাবি এতদিন ধরে দেখে এসেছেন যে ডিএ নিয়ে তারা আন্দোলনটা করে থাকে। এটা সাধারণ মানুষ এবং সকলের কাছে একটা বড় প্রশ্ন হয়ে থাকে। কিন্তু আমরা যে 4 দফা দাবি রেখেছি তার সবার শেষে রেখেছি ডিএর দাবি। তার কারণ ডিএ আমাদের যন্ত্রণা দেয় ঠিকই, কিন্তু ডিএর সাথে সাথে আরো অনেক কিছু যন্ত্রণা দেয়। তাই আমরা প্রথম যেটা বলেছি যে প্রশাসনের সমস্ত শূন্য পদে যারা আছে তা সেগুলোকে পূরণ করতে হবে। আপনারা ভাবুন, আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা বুঝতে পারি পদে পদে বুঝতে পারছি যে কিভাবে সরকারটাকে আমরা পরিচালনা করি সরকারকে। তার কারণ সরকারি কর্মচারী ছাড়া একটা সরকারকে পরিচালনা করতে পারাটা খুবই কষ্টকর, সেটা সরকারও জানে। সে জায়গায় দাঁড়িয়ে দিন দিন যেভাবে সরকারি কর্মচারী কমে যাচ্ছে, ভবিষ্যৎটা কিন্তু সরকারি কর্মচারীদের কাছে এবং সরকারের কাছেও একটা দিক যাচ্ছে যেখানে হবে না। বিগত 12 বছর ধরে কোনো স্থায়ী পদে কোনো কর্মী নিয়োগ হয়নি। একটা প্রজন্ম প্রায় শেষ হতে চলেছে। একজন ছেলে যারা 180 দিন 200 দিন ধরে অনশনে বসে আছে তাদের দাবি নিয়ে আমাদের আন্দোলন। তারা যদি এতদিনে সরকারি একটা চাকরি পেত তারা এই জায়গায় এসে আপনাদের সামনে বলতে হতো, তারা তাদের জন্য আমাদেরকে আবার রাস্তায় নেমে দাঁড়াতে হতো না। এখানে আমরা যেমন বলছি তাদের দাবিটা হচ্ছে আমাদের কাছে প্রধান দাবি আছে যে তারা যাতে সরকারি চাকরিটা পায়। কারণ তাদের যে কষ্ট, এই 12 বছরের কষ্ট, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। তার জন্য রাজ্য কোঅর্ডিনেশন কমিটি তাদের সঙ্গে আছে। তার সাথে সাথে যেটা আছে যে চুক্তিভিত্তিক অনিয়মিত কর্মচারীদের গোটা প্রশাসন, আমি যদি শুধুমাত্র আরামবাগ মহকুমার কথা বলি, স্থায়ী পদে কর্মচারী সংখ্যা দিন দিন যেভাবে হ্রাস পাচ্ছে, গোটা মহকুমাতে হয়তো স্থায়ী পদের কর্মচারী সংখ্যা গিয়ে দাঁড়াবে 300 জন। একটা ভাবুন, গোটা আরামবাগ মহকুমা গোটা সরকারি কর্মচারী প্রশাসনকে চালাতে গেলে 300 জন লোককে মাত্র চালাতে হয়। আর সেখানে এসডিও অফিস, বিডিও অফিস থেকে গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যেখানে সরকারি কর্মচারীরা কাজ করে তারা অমানসিক পরিশ্রমের মাধ্যমে করে। কিন্তু শুধু তো সরকারি কর্মচারীরা করে না, কাজকর্ম করতে গেলে তো লোকের প্রয়োজন, লোক আছে, সেগুলো সবকটা অনিয়মিত কর্মচারী। তাদের দাবি, তারা সারাদিন আমাদের থেকে, এটা বলতে কোনো দ্বিধা নেই, আমরা যতটা না কাজ করি তারা আমাদের থেকে কোনো অংশে কম কাজ করে না। তাদেরকে সকাল 10টায় ঢুকে সন্ধ্যে 5টা পর্যন্ত কাজ করার পর আমরা যা মাইনে পাই তার অর্ধেক মাইনে পাই।
আমাদের দাবি তাদেরকে যে সম কাজে সম বেতন তাদের দিতে হবে, তাদের যেটুকু বেতনের প্রয়োজন। তাই আমাদের রাজ্য কোর্সান কমিটি দায়ী রেখেছে যে যারা চুক্তিভিত্তিক আছে তাদেরকে সমবেতন দিতে হবে এবং যারা অনিয়মিত কর্মচারী আছে তাদেরকে নিয়মিত করতে হবে। এই দাবিগুলো শুধু মাত্র কর্মচারীদের স্বার্থ নিয়ে, সাধারণ মানুষের যে স্বার্থ আছে, এখন গোটা পৃথিবী গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতির মধ্যে থেকে দাঁড়িয়ে রাজ্য কোর্সান কমিটির বসে থাকতে পারে না। তারা তাদের অধিকার যে হরণ করা হয়েছে, আমার সভাপতি বলার সময় চেষ্টা করেছিল, বিগত সময় ধরে যারা চাকরি করেছেন তারা জানেন কত অধিকার পেয়েছে। বছরে 2 বছর ডিএর কথা আমি ছেড়ে দিলাম, এটা আমি পরের দিকে আসবো। এই মানে যেভাবে নিয়মিতভাবে চাকরিটা হতো, সেই চাকরিটা পুরো বন্ধ হয়ে গেছে। এটা যে আমাদের অধিকার হরণ হচ্ছে। আমরা যারা সরকারি কর্মচারী আছি তারা আমাদের ধর্মঘট করার অধিকার, সেই ধর্মঘট করার অধিকারটাকে পর্যন্ত হরণ করে নিয়েছে বর্তমান সরকার। সে জায়গায় দাঁড়িয়ে আমাদের যে অধিকারগুলো হারিয়েছি আমরা সে কথা বলবো। তার সাথে সাথে সাধারণ মানুষের কাছেও আমাদের আবেদন। একটা সময় ছিল আমরা যখন বলতে, সাধারণ মানুষ বলতো যে সরকারি কর্মচারী তোমরা লড়াই করো, আমরা তোমার সঙ্গে আছি। বর্তমান দিনে আমরা সাধারণ মানুষের কাছে সেটাই বলতে চাই যে সাধারণ মানুষরা যে অধিকার নিয়ে লড়াই করছে সেই অধিকারের সঙ্গে সঙ্গে সরকারি কর্মচারীরাও আছে। আমাদের যে অধিকার যাত্রা যে চলবে, তাতে করে শুধুমাত্র এই 4 দফা দাবিতে নিশ্চয়ই চলবে, মানে স্লোগান আসবে শুধু 4 দফা, এই 4 দফা দাবি নয়, তার সাথে সাথে সাধারণ মানুষের দাবিতেও আমরা আমাদের আন্দোলন করব। এটা যেটা বলা সেটা হচ্ছে যে আরামবাগ মহকুমায় যেটা এবার বলবো সেটা হচ্ছে আগামী 6 তারিখ পুরসুরা থেকে আমরা আমাদের যে যেটা আরম্ভ হয়েছে অধিকার যাত্রা 17 তারিখ সেটা ঢুকবে। এখন পুরসুরা অঞ্চলটা অনেকটাই হচ্ছে আমাদের সন্ত্রাস কবলিত এলাকা আছে। আমরা সাধারণভাবে চেয়েছিলাম যে আমাদের গোটা মহকুমা, গোঘাট 1, গোঘাট 2, খানাকুল 1, খানাকুল 2 সব জায়গায় যাতে আমাদের অধিকার যাত্রাটাকে প্রবেশ করাতে পারি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো যে সময় খুব কম। সে জায়গায় দাঁড়িয়ে আমরা আরামবাগ শহর এবং পুরসুরার মধ্য দিয়েই এই কাজটাকে শেষ করতে চাই। কারণ পুরসুরার মধ্যে সকালবেলায় 6 তারিখে সকালবেলায় প্রবেশ করবে এবং আরামবাগ শহরে দুপুর ঠিক 1টার সময় অধিকার যাত্রার যে বিশেষ গাড়ি, সেই গাড়ি প্রবেশ করবে। আমরা আরামবাগ শহরে রাজ্য কোর্সান কমিটির উদ্যোগে একটা মিছিল করব। আরামবাগ আমরা ঠিক করেছি গোয়াটির মোড় থেকে, সেটা হয়তো আমরা আজকে এই মিটিংয়ে ঠিক করতে পারি, সেটা আমাদের সুদানীলের মোড় থেকেও হতে পারে, কারণ জায়গাটা মানে আমরা প্রায় 300-র অধিক লোক জড়ো এই মিছিলে অংশগ্রহণ করবে। সেই জায়গায় দাঁড়িয়ে গোয়াটির মোড়টা সংকুল্য জায়গাটা একটু অসুবিধা হতে পারে, আমরা সেটাকে সুদানীলের সামনে থেকেও মিছিলে শুরু করতে পারি। সেই মিছিল শুরু করে সুসজ্জিত মিছিল শুরু হয়ে আরামবাগ শহরের মধ্য দিয়ে প্রবেশ করে এসডিও অফিস, কোর্ট চত্বরকে একদম অতিক্রম করে আমরা বাস স্ট্যান্ডে গিয়ে আমাদের পথসভা অনুষ্ঠিত করব। সেখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা আছেন, যারা প্রথম দিন থেকে একদম সিতাই থেকে মানে এই যাত্রায় অংশগ্রহণ করেছেন, সেই সব সমস্ত লোকেরা থাকবে। তার সাথে আমাদের যারা গোটা মহকুমার কর্মচারী, সাধারণ মানুষ, তারাও যাতে এই মিছিলে অংশগ্রহণ করে আমরা চাই। এটাই আপনাদের মাধ্যমে তাদের কাছে বার্তা দিতে চাই যে আপনারা সকলে আসুন। এই অধিকার যাত্রা শুধুমাত্র সরকারি কর্মচারীদের নয়, সাধারণ মানুষের দাবি হয়ে উঠুক, এটাই আপনাদের কাছে আমাদের এই বার্তা আমরা দিতে চাই। সাধারণ মানুষের কাছে আপনারা যেমন বলছেন যে আপনাদের এই অধিকার যাত্রায় সাধারণ মানুষও সামিল হবে, আপনাদের এই দাবিগুলোর মধ্যে সন্দেশখালি থাকবে নাকি? আমাদের দাবিগুলোর মধ্যে যেগুলো আছে মানে অবশ্যই থাকবে, কারণ সন্দেশখালি এখন বর্তমান যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে, সন্দেশখালি একটা গোটা পশ্চিমবাংলার কাছে বিষয় হয়ে দাঁড়িয়েছে। জ্বলন্ত দাবি রাজ্য কোর্সান কমিটি সবসময় আবেদন করে। আমরা সন্দেশখালীর যে ঘটনা তার বিপক্ষে কখনোই সেটাকে কোনো মানে ভদ্র সমাজ স্বাস্থ্য মানুষ কেউ সমর্থন করে না। এর বিরুদ্ধে আমাদের যে স্লোগান সেটা অবশ্যই থাকবে। তার সাথে সাথে আমরা স্থানীয়ভাবে 3টে দাবিকে অঙ্কুরিয়েছি। যে 3টে দাবি হচ্ছে ভাবাদিকে বাঁচিয়ে তারকেশ্বর বিষ্ণুপুর রেল পরিষেবা অবিলম্বে চালু করতে হবে। আপনারা জানেন যে গোটা হুগলি জেলাতে অনেক কলেজ হয়েছে, মানে বিগত সময় ছিল, পরবর্তী হয়েছে, কিন্তু সেরকমভাবে কোনো বিশ্ববিদ্যালয় নেই। গোটা হুগলি জেলায় কোনো একটা বিশ্ববিদ্যালয় নেই। আমরা আমাদের দাবিতে রেখেছি যে উপযুক্ত কাঠামো সহ হুগলি জেলাতে একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে। তারকেশ্বরে তো একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে, এখনো তো কমপ্লিট হয়নি। আমাদের দাবি, মানে আমাদের দাবি থাকছে যে হ্যাঁ, মানে যাতে সেটা মানে পরিকাঠামো যুক্ত অবস্থা হয়। কারণ এখন আমরা এখানে বিল্ডিং করে দেওয়া হচ্ছে, হ্যাঁ মানে পরিকাঠামো তো তৈরি করা হচ্ছে না, যাতে প্রপার পরিকাঠামোর সময় আর বিল্ডিং করলেই তাহলে হবে না, তার ইনফ্রাস্ট্রাকচার যেটা থাকবে সেটা যাতে প্রকৃতভাবে থাকে। শিক্ষার্থী একই সাথে মেডিকেল কলেজ এন্ড হসপিটাল প্রচুর বিল্ডিং আছে, চিকিৎসা নেই, এটা নিয়েও কি কোনো দাবি থাকবে?
অবশ্যই আমরা মেডিকেল কলেজকে যাতে পরিকাঠামো আমরা আমাদের সব সময় দাঁড়িয়ে, যেমন আমাদের এখানে যারা আছে সেখানে আমরা হসপিটালের যারা কর্মচারী আছে তারাও সরকারি কর্মচারী, তারাও আছে, তারাও আমরা মর্মে মর্মে বুঝতে পারছি যে কি অবস্থা আছে। সমস্ত উন্নতির ক্ষেত্রে আমরা আছি, কারণ যে কাজটা সরকারি ওখানে নার্সিং বলুন, হসপিটালে ডাক্তারবাবুই বলুন, অথবা যারা কাজ করে তারাই বলুন, সবাই কিন্তু সরকারি কর্মচারী। আমরা সবাই চাই সরকারের যে মানে দিয়েছে সেটাকে যাতে সঠিকভাবে করতে পারি, কিন্তু আমাদের পরিকাঠামোর অভাব। আমরা ওর জন্য বারবার বলেছি যে উপযুক্ত কাঠামো সাহায্য চাই, এবং শেষ হচ্ছে গোলন্দাপাড়া সহ সমস্ত যে বন্ধ জুট মিলগুলো আছে সেগুলো খোলার আবেদন আছে। পদযাত্রায় সম্ভাব্য নেতৃত্ব যারা থাকবেন কারা হতে পারে? এটা তো একদম রাজ্যের নেতৃত্বরা আসবে, মানে যেটা হচ্ছে রাজ্যের নেতৃত্বে আসবে, তারা একটা টিম আসবে। না, এখানে কোনো বাম নেতৃত্বের সঙ্গে কোনো প্রশ্ন নেই। এখানে যারা সরকারি কর্মচারী, পেনশনার সমিতি যারা আছে, তাদের যে যারা নেতৃত্ব আছে তারাই থাকবেন সামনের সারিতে। এখানের সঙ্গে কোনো বাম মানে ইয়েতে কোনো সম্পর্ক নেই, এখানে তারা কেউ থাকবেন না। যে মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে টাইম, সকাল 9টার সময় আসতে হচ্ছে একদম স্কুলের মধ্যে, এবং পরে যে পরীক্ষা শুরু হচ্ছে, সেই ক্ষেত্রে কি কোনো অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সরকারি কর্মচারী বা স্টাফেদের ক্ষেত্রে? সেটা সাধারণত অসুবিধা যেটা সৃষ্টি হচ্ছে সেটা হচ্ছে শিক্ষক মশাইদের অসুবিধা সৃষ্টি হচ্ছে। তার কারণ একটা টাইম, মানে কোনো কিছু একটা কাজ শুরু করার ক্ষেত্রে একটা মানসিক প্রস্তুতি নিতে হয়, যে কোনো কাজের করার ক্ষেত্রে। আমি যে এখানে এসে বলছি বা আপনারা যারা এসেছেন, হঠাৎ করে আপনাদেরকে যদি আমি বলে দিই ভোর 4টের সময় আপনার কাজ, তবে আপনাদের কাজ আপনাদেরকে করতে হবে, কিন্তু সেটা একটা যুক্তিযুক্ত হয় কি? একটা ওই যে বললাম না, একটা প্ল্যানিং থাকে, পরিকাঠামো থাকে। হঠাৎ করে এই যে বিষয়টা হয়ে যাচ্ছে যে পরীক্ষা নিতে হবে, সে সকাল 8টায় বলুক আর যেতেই বলুক করতে হবে, কিন্তু হঠকারী সিদ্ধান্তটাতে একটু সমস্যা তৈরি হচ্ছেই। আপনাদের পদযাত্রা কি মূলত লোকসভা নির্বাচনকে সামনে রেখে একটা প্রচারের হাতিয়ার হতে পারে? দেখুন, আমরা সরকারি কর্মচারী, আমাদের কোনো প্রচার করার মানে কোনো রাজনৈতিক দল তো কেউ নয় যে সরাসরি এখানে গিয়ে আমরা বলবো যে কাউকে দিন, এটা আমরা কোনোদিনই করি না। কিন্তু সাধারণ মানুষের কাছে আমাদের যে দাবিগুলো থাকবে সেই দাবিগুলো রাখবো, তাতে করে সাধারণ মানুষ যেটা বুঝবেন সেটাই করবেন, কারণ আমাদের যে দাবিগুলো রেখেছি সেগুলো সাধারণ মানুষের দাবি। আমাদের এই পদযাত্রার ফাঁকে ফাঁকে পথসভা অনুষ্ঠিত হচ্ছে 30 থেকে 45 মিনিটের। সেখানে মূলত রাজ্য স্তরের নেতৃত্ব, আমাদের জেনারেল সেক্রেটারি বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী সহ আরও অন্যান্য সেক্রেটারিয়েট মেম্বাররা ওই যে বাসটিতে আসছেন, এবং পদযাত্রা কোথাও 2 কিলোমিটার কোথাও 1.5 কিলোমিটার অংশগ্রহণ করে যে সভা হবে। আমাদের আরামবাগেও একটি ওইরকম পথসভা হবে, এবং পুরসুরাতেও স্বাভাবিকভাবেই সেখানে রাজনৈতিক বক্তব্য আসবেই। যে রাজনীতির জন্য ভারতবর্ষের সরকারের কাছ থেকেও যেমন আমরা আঘাতপ্রাপ্ত হচ্ছি, সাধারণ মানুষ আঘাতপ্রাপ্ত হচ্ছে, তেমন বর্তমান পশ্চিমবাংলার রাজ্য সরকারের পক্ষ থেকেও যে আঘাতপ্রাপ্ত হচ্ছি, জনগণের সমস্ত অংশটাই, রাজ্য সরকারি কর্মচারী সহ ছাত্ররা, সেখানে ক্যাপিটেশন ফি বৃদ্ধি করে দেওয়া হচ্ছে। আমরা বলছি যে গ্যাসের দাম কমাতে হবে। রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে সেখানে জিএসটিটা কমানো যেতেই পারতো, অন্য স্টেট করে দেখিয়েছে। এই সামগ্রিক বিষয় পথসভার বক্তব্যে কিন্তু আসবে। কেউ বলছে বছরে 1 কোটি চাকরি দেব, কেউ তো প্রথম 5 বছর রাজ্য প্রশাসন চালিয়েই বলল আমার 99% কাজ শেষ হয়ে গেছে। অথচ এই দুটো সরকারের মধ্যেই একটা চোর পুলিশ খেলা চলছে, আর সাধারণ মানুষ তাদের উপর নিষ্পেষণ হচ্ছে একটা। এর বিরুদ্ধে আমরা